জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। বিষয় কেমিস্ট্রি, প্রোগ্রাম ছাত্র সম্মান, কোর্স কোড 23, 28, 13। কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 14। লেকচারের শিরোনাম সার শিল্প, মানে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। সার শিল্প। আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো নাইট্রোজেন। তারপরে প্রয়োজন হচ্ছে ফসফরাস, পটাশিয়াম এবং বাতাসের মৌলিক উপাদান নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যৌগ হিসেবে মাটিতে প্রযুক্ত হয়। উদ্ভিদ মাটি হতে নাইট্রোজেন যৌগ গ্রহণ করে ফুলে ফলে সমৃদ্ধ হয় এবং মানুষ ও প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্য যোগান দেয়। কিন্তু ধীরে ধীরে মাটির উর্বরতা হ্রাস পাওয়ার ফলে জমিতে খাদ্যশস্য তৈরির বা উৎপাদনের হার কমে যাচ্ছে। জমিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সার প্রয়োগ করে এই ঘাটতি প্রয়োগ করা হয়। এই তিনটি মৌলকে একত্রে বলা হয় হচ্ছে প্লান্ট নিউট্রিয়েন্ট বা উদ্ভিদ পুষ্টিকারক। এদেশের মাটির জন্য প্রধান তিন প্রকারের সার ব্যবহৃত হয়। নাইট্রোজেনের জন্য ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ফসফরাস গঠিত সারের জন্য টিএসপি, সুপার ফসফেট এবং পটাশিয়ামের জন্য মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট এগুলো ব্যবহার হয়ে থাকে। আমরা উদ্ভিদ পুষ্টিকারক সম্পর্কে বা প্লান্ট নিউট্রিয়েন্ট সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। যে উদ্ভিদের বৃদ্ধির জন্য 16টি মৌল প্রয়োজন। মৌলগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, ক্লোরিন, আয়রন। ঠিক আছে, এদের মধ্যে বায়ু এবং পানি হতে আমরা কার্বন এবং হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে উদ্ভিদ সংগ্রহ করে। তাই এদেরকে প্রাকৃতিক পুষ্টিকারক বা ন্যাচারাল নিউট্রিয়েন্ট বলা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রয়োজন হয়। এদেরকে প্রাথমিক পুষ্টিকারক বা প্রাইমারি নিউট্রিয়েন্ট বলেন। আবার উদ্ভিদের বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার প্রয়োজন। তাই এদেরকে গৌণ পুষ্টিকারক বা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট বলা হয়। তাহলে 16টি মূলের অবশিষ্ট 10টি মৌল উদ্ভিদ খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়। তাই এদেরকে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে বলা হয় বা মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়। নাইট্রোজেন সংবন্ধন বা ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন। আমরা জানি প্রকৃতিতে যে মুক্ত অবস্থায় গ্যাস হিসেবে বায়ুতে যে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনকে বিভিন্নভাবে অন্য মৌলের সঙ্গে যুক্ত করে ব্যবহার উপযোগী যৌগে পরিণত করার মাধ্যমে আবদ্ধ করার যে প্রক্রিয়া, এই আবদ্ধ করার প্রক্রিয়াটাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। ওকে, আমরা যে নাইট্রোজেন প্রাকৃতিক যে নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে আমরা পড়ব। যে হলো নাইট্রোজেন হলো প্রকৃতির মাধ্যমে মুক্ত অবস্থায় অন্য কোনো মৌলের সাথে পদার্থের সাথে যুক্ত হয়ে প্রয়োজনীয় যৌগ গঠন করে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে একটি হলো প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা সংবন্ধন, আর একটা হচ্ছে কৃত্রিম নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, আমরা প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন বা ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন সম্পর্কে যদি দেখি, এটা আবার হচ্ছে দুইভাবে হয়। একটা হলো জীবাণু দ্বারা
প্রত্যক্ষভাবে, আর একটা হলো বিদ্যুৎ ক্ষরণ দ্বারা। এই দুইটার মাধ্যমে প্রাকৃতিক ভাবে নাইট্রোজেনের ফিক্সেশন ঘটে। আমরা জীবাণু ধারা প্রত্যক্ষভাবে যদি বিস্তারিত জানি, যে এক্ষেত্রে সিম, শোলা প্রভৃতি ডাল জাতীয় উদ্ভিদ, এদের শিকড়ে গুটিতে বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু ধারা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদ নাইট্রোজেন প্রোটিন উৎপন্ন করে মাধ্যমে এই নাইট্রোজেনকে আবদ্ধ বা ফিক্সেশন করে। ধ্বংসপ্রাপ্ত হয়ে এই প্রোটন মাটিতে জীবাণু দ্বারা নাইট্রেটে পরিণত হয়ে জমা থাকে। এটা একটা পদ্ধতি। আর বিদ্যুৎ ক্ষরণের সাহায্যে বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণ দ্বারা বায়ুস্থ নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে প্রথমে নাইট্রিক অক্সাইড মানে NO, তারপর আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বৃষ্টির পানির সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড গঠন করে। এই নাইট্রিক অ্যাসিড মাটিতে পতিত হয়ে এবং প্রবাহিত হয়ে মাটির ক্ষারীয় ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট প্রভৃতির সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট তৈরি করে। সো আমরা যদি বিক্রিয়াগুলো দেখি, বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিদ্যুৎ ক্ষরণ, বজ্রপাতের বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই 2 মোল নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আর পানি, বৃষ্টির পানি এবং বাতাসের অক্সিজেন মিলে হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ওকে, HNO3 নাইট্রিক অক্সাইড। তো এই নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়ামের নাইট্রেট লবণ তৈরি করে প্লাস পানি, কারণ এটা খাদ্য, এটা অম্লধর্মী। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ প্লাস হচ্ছে পানি প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। আমরা যদি কৃত্রিম নাইট্রোজেন সংঘবন্ধন বা ফিক্সেশন বা আবদ্ধকরণ সম্পর্কে জানতে চাই, তো এই ক্ষেত্রে হেবারবস পদ্ধতি, সায়ানামাইড পদ্ধতি, তারপর হচ্ছে ধাতুর সঙ্গে যৌগ গঠন এবং আর্ক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। বা হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি, এটা বিশাল একটি প্রক্রিয়া, খুবই ব্যয়বহুল একটি মানে ইউজফুল একটি প্রক্রিয়া। এই পদ্ধতিতে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে আয়রন চূর্ণ প্রভাবক ও প্রভাবকের যে সহায়ক মোলিবডেনামের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন 3 মোল, নাইট্রোজেন 1 মোল মিশ্রণে নাইট্রোজেন সংযুক্ত হয়ে অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। আমরা যদি বিক্রিয়াটা দেখি, 1 মোল নাইট্রোজেন গ্যাস Na2, তার 3 মোল হাইড্রোজেন গ্যাস 3NH2 এবং আয়রন হলো প্রভাবক সহায়ক, মোলিবডেনাম হচ্ছে প্রভাবক, হচ্ছে আয়রন হলো প্রভাবক আর মোলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। আর এই ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস এবং 200 অ্যাটমসফিয়ার চাপ প্রদান করলে আমরা অ্যামোনিয়া গ্যাস লাভ করি, 2 মোল পাই। সো এটা একটা রিভার্সেবল বিক্রিয়া, এখানে এক মুখে দেখানো আছে। তো এটা একটি রিভার্সেবল বিক্রিয়া। আমরা যদি তৈরি হওয়ার সাথে সাথে সহায়ক ফেলি, তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম অ্যামোনিয়াকে উৎপাদন করতে পারি। তারপর হচ্ছে সায়ানামাইড। তো এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বাইডের সাথে বায়ুস্থ নাইট্রোজেনকে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করে, তাহলে উৎপন্ন ক্যালসিয়াম সায়ানাইড, যে উৎপন্ন ক্যালসিয়াম সায়ানাইড রূপে হচ্ছে এখানে এটা বলা আছে, ক্যালসিয়াম সায়ানাইড রূপে নাইট্রোজেনে আবদ্ধ হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইড প্লাস হলো নাইট্রোজেন, তো এখান থেকে যে যৌগ তৈরি হয় এটা হলো ক্যালসিয়াম সায়ানাইড। তো এই যৌগটির সংকেত একটু ভুল রয়েছে। তো ধাতুর সঙ্গে যৌগ গঠন, আমরা
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর সঙ্গে হচ্ছে উত্তপ্ত অবস্থায় নাইট্রোজেনকে যদি বিক্রিয়া করা হয় তাহলে নাইট্রাইট লবণ তৈরি করে। নাইট্রাইট লবণ তৈরি করে, ঠিক আছে? তো আমরা ক্যালসিয়ামের সাথে যদি নাইট্রোজেনকে বিক্রিয়া করাই তাহলে হচ্ছে আমরা ক্যালসিয়াম নাইট্রাইট তৈরি করে। ক্যালসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম নাইট্রাইট, ওকে। সো এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3, ক্যালসিয়ামের যোজনী 2, যে তাহলে 3 মোল ম্যাগনেসিয়াম প্লাস 1 মোল নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট এবং অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে তো অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি করে নাইট্রাইট, ওকে। সো এই ক্ষেত্রে নাইট্রাইটের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3 হয়। সো এটা AlN হিসেবে তৈরি করে। আর পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এটাও একটি খুবই ইন্ডাস্ট্রিয়ালি নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য বিখ্যাত একটি পদ্ধতি। এক্ষেত্রে বায়ু, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বৈদ্যুতিক আর্কের মাধ্যমে, মানে চুলা, তো আর্কের প্রভাবে হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটে, সংশ্লেষণ ঘটে। প্রথমে হচ্ছে নাইট্রিক অক্সাইড, পরে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পরিশেষে পানির সাথে বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড রূপে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটে, ঠিক আছে? এলো বিষয়। আমরা সার, ফার্টিলাইজার, তাহলে এখন আমরা চলে আসি হচ্ছে সার বা ফার্টিলাইজার জিনিসটা কি। উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি, ফল উৎপাদনের জন্য মাটিতে যেসব রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয় তাদেরকে ফার্টিলাইজার বা সার বলে। উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি এবং ফল উৎপাদনের জন্য মাটিতে যেসব রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয় তাদেরকে ফার্টিলাইজার বা সার বলে। এটি প্রয়োগের মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও উদ্ভিদের বর্ধন দ্রুত হয়। আমরা ফার্টিলাইজার হিসেবে আমরা দেখলাম যে হলো সার হিসেবে নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, ফসফরাস, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে? যেসব যৌগ হতে মৌলসমূহ উদ্ভিদ খুব সহজে গ্রহণ করে, যারা উদ্ভিদের কোনো ক্ষতি করে না, সেগুলো যৌগগুলোকে সার হিসেবে হচ্ছে আমরা ব্যবহার করি। যেরকম ইউরিয়া, টিএসপি, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে মিউরেট অফ পটাশ, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করি সার হিসেবে। আমরা যদি ফার্টিলাইজারের শ্রেণীবিন্যাস দেখি, সারের যদি শ্রেণীবিন্যাস যদি খেয়াল করি তাহলে সারকে হচ্ছে প্রথমতই 4টা ভাগে ভাগ করা হয়: জৈব সার, অজৈব সার, মিশ্র সার, জটিল সার, ওকে। আমরা প্রথম যে দিকটা খেয়াল করি এটা হলো নাইট্রোজেন গঠিত অজৈব সার। নাইট্রোজেনের গঠিত হচ্ছে অজৈব সার। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত অজৈব সার। আবার অজৈব সার হলো ফসফরাস গঠিত হয়। ফসফরাস গঠিত অজৈব সার হলো সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেটকে অর্থাৎ সংক্ষেপে টিএসপি বলা হয়। পটাশিয়াম গঠিত অজৈব সার হচ্ছে মিউরেট অফ পটাশ, পটাশিয়াম সালফেট ইত্যাদি। জৈব ও অজৈব সার। জৈব সার হলো বিভিন্ন প্রকার গাছ, গাছরা, লতা পাতা, গুল্ম, বিশেষভাবে গোবরের পচনের ফলে যে সার তৈরি হয় তাদেরকে বলা হয় জৈব সার। জৈব সার অত্যন্ত সহজলভ্য এবং উদ্ভিদের সাধারণ বৃদ্ধিতে মোটামুটি সহায়তা করে থাকে। তারপর হলো জৈব সার বা অজৈব সার, ঠিক আছে? তো আমরা উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি ও ফল উৎপাদনের জন্য সার কারখানায় বিভিন্ন মূলের যে সকল যৌগ সার হিসেবে উৎপাদন করা হয় তাদেরকে জৈব সার বা অজৈব সার বলা হয়। এই সারগুলোর মধ্যে
উদ্ভিদের প্রয়োজনীয় বিভিন্ন মৌলিক উপাদান যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সরবরাহ করে, যেমন ইউরিয়া, টিএসপি দুটি উল্লেখযোগ্য জৈব সার। মিশ্র ও জটিল সার: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম গঠিত সারগুলো প্রয়োজনীয় অনুপাতে মিশ্রিত করে যে সার তৈরি করা হয় তাদেরকে হচ্ছে মিশ্র সার বলা হয়। ঠিক আছে? উপরোক্ত সারগুলো মিশ্রণে অতঃপর ফিল্টারের সাহায্যে মেশানো হয়। ফিল্টার হিসেবে মাটি, বালি এবং হচ্ছে আহ, উম, এবং কোনো কোনো সময় জৈব সার যেমন সবুজ সার, গোবর সার বা আবর্জনা পচা সার হচ্ছে ইত্যাদি ব্যবহার হয়। ফিল্টার সমূহ মাথার মতো নিষ্ক্রিয় পদার্থ এবং এগুলো মিশ্র সারের ওজন বৃদ্ধিকারক হিসাবে ব্যবহৃত হয়। অনেক সময় অ্যামোনিয়াম লবণ, সুপার ফসফেট, পটাশিয়াম লবণের যে মিশ্রণ সাধারণত মিশ্র সার হিসাবে ব্যবহৃত হয়। জটিল সার: উদ্ভিদের চাহিদা মেটাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি উপাদানের সরবরাহের জন্য যে বিশেষ জটিল কাঠামোর সার ব্যবহৃত হয় তাদেরকে জটিল সার বলা হয়। এ ধরনের সার তৈরির উদ্দেশ্যে ফসফেট শিলাকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিড মিশ্রণ দ্বারা নিষ্কাশন করে অ্যামোনিসেশনস করা হয়। অর্থাৎ এর ফলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সম্মিলিত জটিল সার হচ্ছে উৎপন্ন হয়। অধিক প্রয়োজনীয় সার এবং প্রয়োজনীয়তার কারণগুলো: আচ্ছা, উপরে বর্ণিত সারগুলোর মধ্যে মিশ্র সার সর্বাপেক্ষা উপযোগী, কারণ উদ্ভিদের বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য তিনটি মূল বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই তিনটি মূলের প্রয়োজন। সব মিশ্র সার এই তিনটি উপাদান দিয়ে তৈরি করা হয় বা এই তিনটি উপাদানই মিশ্র সার থেকে পাওয়া যায়। এদের মধ্যে নাইট্রোজেন যৌগ, ফসফরাস যৌগ, পটাশিয়াম যৌগ। যেরকম নাইট্রোজেন যৌগ এরা উদ্ভিদে প্রাথমিক অবস্থায় কাণ্ড এবং পত্র বৃদ্ধি, উদ্ভিদ যখন ছোট থাকে প্রাথমিক অবস্থায় তাদের কাণ্ড এবং পত্র হচ্ছে বৃদ্ধি করে। দুই, বংশানুক্রমিক বৈশিষ্ট্য গ্রহণকারী উপাদান হিসেবে কাজ করে। বংশানুক্রমিক বৈশিষ্ট্য গ্রহণকারী উপাদান হিসেবে কাজ করে ফসফরাস যৌগ। এরা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধিকে আহ, উদ্দীপ্ত ও ত্বরান্বিত করে এবং শেষের দিকে ফলোৎপাদন বাড়ায় ফসফরাস। পটাশিয়াম আলু ও অন্যান্য শস্য শ্বেতসার বৃদ্ধির জন্য এদের প্রয়োজন। উদ্ভিদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে তারা বৃদ্ধি করে। আমরা উপযুক্ত কারণে বলতে পারি যে মিশ্র সার হচ্ছে অধিক উপযোগী। আমরা এখন ইউরিয়া ফার্টিলাইজার, খুব ইম্পর্টেন্ট ফার্টিলাইজার ইউরিয়া। এই ইউরিয়া ফার্টিলাইজার সম্পর্কে আমরা আলোচনা করব। ইউরিয়া বা কার্বামাইট একটি রাসায়নিক সার যার সংকেত হলো NH2CONH2। ঠিক আছে? আমরা জানি জৈব যৌগে প্রথম 1828 সালে প্রথম ল্যাবরেটরিতে এই ইউরিয়া যৌগকে সিনথেসিস করেছিলেন আমাদের ফ্রেডরিক উলার। ঠিক আছে? সো হলো অনেকে উলার বলে, আবার এটা আসল নাম হলো ফ্রেডরিক উলার। ঠিক আছে? ফ্রেডরিক উলার 1828 সালে ইউরিয়া কৃত্রিমভাবে অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট করে তৈরি করেছিল। সেই ইউরিয়াটি সো NH2CONH2। ঠিক আছে? এই নাইট্রোজেন সমৃদ্ধ সারের মধ্যে ইউরিয়া অন্যতম। এতে নাইট্রোজেন থাকে 46%, অর্থাৎ 45 থেকে 47% নাইট্রোজেনের পরিমাণ। এত বেশি আর কোন সারে আসলে পাওয়া যায় না। সার হিসাবে ব্যবহার ছাড়া এটি পশু খাদ্য হিসেবে ইউরিয়া মোলাসিস তৈরিতে হচ্ছে ব্যবহৃত হয়।
এটি মেলামাইন উৎপাদনে হচ্ছে এই ইউরিয়া ব্যবহার করা হয়। ইউরিয়া সারের কাঁচামাল। তো ইউরিয়া সারের কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস, বায়ু এবং হচ্ছে প্রবাবক। ইউরিয়া সারের কাঁচামাল তিনটি: প্রাকৃতিক গ্যাস, বায়ু, প্রবাবক। আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে যদি আলোচনা করি, যে প্রাকৃতিক গ্যাস হলো হাইড্রোকার্বনের মিশ্রণ, যার বেশি পরিমাণে মিথেন থাকে যার মধ্যে। এছাড়া হাইড্রোকার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, পানি, H2O, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসে হচ্ছে দূষণীয় ও তথ্য হিসেবে উপস্থিত থাকে। ভূগর্ভে জমাকৃত প্রচুর পরিমাণ দাহ্য গ্যাসকে হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাস বলি। এই তরল পেট্রোলিয়ামের সাথে বা পৃথকীকৃত খনিতে অবস্থান করে। আমরা উৎস: বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ পদার্থের পচন ঘটাতে পারলে প্রধান উৎপাদ হিসেবে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের উৎস গুলো উৎস গ্যাস কূপ বা তৈরি কূপ হতে পারে। বাংলাদেশের প্রাপ্ত সকল প্রাকৃতিক গ্যাস গ্যাস কূপ থেকে উত্তোলিত করা হয়। তৈলকূপ থেকে প্রাপ্ত গ্যাস দুই ধরনের হয়ে থাকে: একটি শুষ্ক গ্যাস আর একটা হচ্ছে আর্দ্র গ্যাস। প্রকারভেদ: আমরা সংযুক্তির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে তিনটা ভাগে ভাগ করতে পারি: একটা হোয়াইট নেচার গ্যাস মানে আর্দ্র প্রাকৃতিক গ্যাস, শুষ্ক প্রাকৃতিক গ্যাস এবং টক প্রাকৃতিক গ্যাস হিসেবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। আমরা যদি এই আর্দ্র প্রাকৃতিক গ্যাস হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস তৈলকূপ পেট্রোলিয়ামের সাথে পাওয়া যায়, তখন সেই প্রাকৃতিক গ্যাসকে আর্দ্র প্রাকৃতিক গ্যাস বলে। এতে কার্বন 1 হতে কার্বন 4 পর্যন্ত যে হাইড্রোকার্বনগুলো আছে এগুলো থাকে, যেরকম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো থাকে। সাধারণত আর্দ্র প্রাকৃতিক গ্যাস হতে প্রাপ্ত পর্যাপ্ত পরিমাণে ঘনমাত্রায় প্রোপেন, বিউটেন কে আইসোলেশন করা যায়, কারণ এতে এত বেশি আণবিক ওজন হাইড্রোকার্বন এর পরিমাণ বেশি থাকে, বেশি আণবিক ওজনের হাইড্রোকার্বনের পরিমাণ বেশি থাকে। এরকম গ্যাস যে খনিতে পাওয়া যায় তার আশেপাশে কয়লা পাওয়ার সম্ভাবনা থাকে। শুষ্ক প্রাকৃতিক গ্যাস: প্রাকৃতিক গ্যাস তেলকূপ থেকে উত্তোলনকালে এর সাথে যদি তেল মিশ্রিত না থাকে তাকে শুষ্ক প্রাকৃতিক গ্যাস বলে। এতে প্রধানত মিথেন থাকে, অন্য কোনো প্রকার গ্যাসোলিন বাষ্প বা ক্রসড পেট্রোলিয়াম থাকে না। এর ক্যালোরিফিক ভ্যালু 995 থেকে 1000 BTU পার কিউবিক কনসেন্ট্রেশন। আমরা টক প্রাকৃতিক গ্যাস সম্পর্কে যদি জানি, যে সমস্ত গ্যাস প্রাকৃতিক গ্যাসের ভেজাল হিসেবে হচ্ছে বেশি পরিমাণে হাইড্রোজেন সালফাইড বা কার্বন ডাই অক্সাইড ইত্যাদি থাকে, সেই প্রাকৃতিক গ্যাসগুলোকে প্রাকৃতিক টক প্রাকৃতিক গ্যাস বলা হয়। কেননা এই ভেজালগুলো হচ্ছে অম্লধর্মী, আর অম্লের নেচারই হচ্ছে আসলে টক প্রকৃতির। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া তৈরির মূলনীতি। আমরা প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া উৎপাদন করতে হলে প্রথমে প্রাকৃতিক গ্যাস এবং বায়ুর মিশ্রণকে স্টিমে উপস্থিত বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করা হয়। পরে হেবার-বস পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে প্রবাবকের উপস্থিতিতে ইউরিয়া উৎপাদন করা হয়। পরে তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাই অক্সাইড দুই ধাপে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে ইউরিয়া উৎপন্ন করে। তাহলে আমার প্রথম ধাপ হচ্ছে আমরা দেখলাম যে 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এটা ডেল্টা এস মাইনাস 92.3 ক্যালোজুল পার মোল, অর্থাৎ যেহেতু ডেল্টা এস নেগেটিভ, সো এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া।
লাশ আতেলিয়ার নীতির সাহায্যে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়াকে বলে বিক্রিয়াটিকে যত সম্ভব কম তাপমাত্রায় পরিচালনা করা হয়। আবার বিক্রিয়ার মূল আহ, 4 অণু বিক্রিয়কের আয়তন সংকুচিত হয়ে 2 অণু আয়তনে পরিণত হয়। এক্ষেত্রে চাপ বৃদ্ধি যত হবে উৎপাদের পরিমাণ তত বৃদ্ধি পাবে। হেবারবস পদ্ধতিতে 200 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করা হয়, বায়ুচাপ, এবং 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বাপেক্ষা সুবিধাজনক। এখানে প্রভাবক দ্বারা বিক্রিয়ার হারকে বাড়ানো হয়। আমরা জানি যে প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয়, আর প্রভাবককে সহায়ক হিসেবে মলিবডেনিয়ামকে ব্যবহার করা হয়। সো এই বিক্রিয়া থেকে প্রাপ্ত ইউরিয়া এবং হচ্ছে, কারণ আমরা যদি প্রাকৃতিক গ্যাস মিথেনকে যদি দহন করি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো। সেই কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, দেখেন এই যে কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল অ্যামোনিয়া পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে। এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে হিট করলে ইউরিয়া এবং পানি উৎপন্ন হয়, বের হয়। তো এই হলো ইউরিয়া, NH2CONH2, এটা হলো ইউরিয়ার সংকেত। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু উভয়মুখী, হুম, সার্বিকভাবে তাপ উৎপাদী, কাজে ইউরিয়া উৎপাদন আর তাপমাত্রা, চাপ ও বিভিন্ন উপাদানের ঘনত্বের উপর নির্ভর করবে। ইউরিয়া যেহেতু তরল ফেজে তৈরি হয়, সেহেতু এমন চাপ প্রয়োগ করা দরকার যা তরল ফেজ রক্ষা করে। এক্ষেত্রে প্রক্রিয়ার তাপমাত্রা 210 ডিগ্রি সেলসিয়াস উপরে বাড়ানো হয়, যেহেতু সম্মিলিত বিক্রিয়া দ্বারা তাপ পদ্ধতি, কাজে ঠান্ডা করার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদন যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাস রিফর্মিং প্লান্টে আসে এবং এখানে বায়ুকে প্রবেশ করানো হয়। তো এখান থেকে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণকে কার্বনেট দ্রবণের ভিতরে পাঠানো হয়। ওইখান থেকে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডকে আবার কপার লিকারের মধ্যে পাঠানো হয়। তো কপার লিকার থেকে হাইড্রোজেন এবং নাইট্রোজেন চলে যায় হলো কনভার্টারের মাধ্যমে। এই কনভার্টারের মাধ্যমে হাইড্রোজেন এবং নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এবং এই অ্যামোনিয়াকে শীতকের মধ্যে নিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে এই তরল অ্যামোনিয়া হয়। তরল অ্যামোনিয়াকে অটোক্লেভের ভিতরে, ঠিক আছে, 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টা রাখা হয়। এই অটোক্লেভ থেকে প্লাস ইভাপোরেটর হিসেবে 27 অ্যাটমসফিয়ার চাপে পাঠানো হয়। এখান থেকে গ্যাস ডাম্প করা হয়, গ্যাস ডাম্প করা হয় গ্যাস ডাম্প করা হয়। এখান থেকে যে একটি ঘটনা, যে কার্বনেটেড দ্রবণ থেকে আমরা এই যে কার্বনেটেড দ্রবণটা, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাই। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফ্ল্যাশ ড্রামের ভিতরে দেই, আর এটি দিয়ে অ্যামোনিয়া আসে। সো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড কোনো সঞ্চালন বিক্রিয়া করে ইউরিয়া 80% ইউরিয়া দ্রবণ তৈরি হয় এবং 80% ইউরিয়া দ্রবণকে ইভাপোরেট করা হয়। পরে 99.7% ইউরিয়া দ্রবণ তৈরি হয়। এই ইউরিয়া দ্রবণটাকে প্রিলিং টাওয়ারে পাঠানো হয়, আর সাথে সাথে যে বায়ু পাঠানো হয়, ঠিক আছে। সো ইউরিয়া দানা ফর্ম করে এবং এই ইউরিয়া দানাকে পরবর্তীতে বস্তা ইউরিয়া হিসেবে পাওয়া যায়। তো কার্বনেটেড ইউরিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডকে সংকোচন করে তরল করা হয়, ঠিক আছে। এই তরল কার্বন ডাইঅক্সাইডকে আবার অটোক্লেভের ভিতরে করা হয় অ্যামোনিয়ার মাধ্যমে। অ্যামোনিয়া এখানে বিক্রিয়া ঘটানো হয়, তারপর গ্যাসীভূত করে পাঠানো হয়। এটা হলো প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া তৈরি প্রবাহচিত্র বা ফ্লো চার্ট।
আমরা যদি ইউরিয়ার ধর্ম নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইউরিয়া ধর্মাবলীর নিম্ন। ইউরিয়া অপেক্ষাকৃত অবিষাক্ত সাদা স্ফটিকময় জৈব যৌগ। এটি অধিক ঘনমাত্রার নাইট্রোজেন উপাদান বিশিষ্ট সার। এতে সাধারণত 46% নাইট্রোজেন থাকে। এটি পানির সাথে মিশে ক্ষারকীয় বা অম্লীয় দ্রবণ সৃষ্টি করে না। এর ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 132.7 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়ার ব্যবহার, ওকে, আমরা ইউরিয়ার ব্যবহার যেটি নাইট্রোজেনের সার হিসেবে নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া ব্যবহার সর্বাধিক। এটি পশু খাদ্য হিসেবে ইউরিয়া মোলাসেস তৈরিতে ব্যবহৃত হয়। এটি মেলামাইন উৎপাদনে ব্যবহৃত হয়। এটি আঠা, কাটিং ও টেক্সটাইল সংকোচন প্রতিরোধী দ্রব্য এবং আয়ন বিনিময় রেজিন হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যামোনিয়া সালফেট, সালফোনিক অ্যাসিড এবং থেলোসায়ানিন রঞ্জক তৈরিতে মাধ্যমিক দ্রব্য হিসেবে এটাকে ব্যবহার করা হয়। নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়ার ব্যবহারের সুবিধা। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় সর্বাধিক 46%। এটি একটি গণ সার, তাই অর্থনৈতিকভাবে এটি লাভজনক। 3, এটি পানিতে দ্রবীভূত অবস্থায় জমিতে ব্যবহার করলে পানি সুষমভাবে ছড়িয়ে পড়ে পানির সাথে। এটি পানির ক্ষারীয় বা অম্লীয় দ্রবণ সৃষ্টি করে না। ইউরিয়াতে কোনো অগ্নি বা বিস্ফোরণ ক্ষতিকর বস্তু নেই। অ্যামোনিয়া প্লান্টে উপজাত হিসেবে প্রাপ্ত যৌগ ব্যবহার করে ইউরিয়ার উৎপাদন খরচ কম। ইউরিয়া উদ্ভিদের পাতার ঘাড় সংশ্লেষণ সৃষ্টিতে সহায়তা করে, যা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে বায়ুগত উদ্ভিদের খাদ্য সংগ্রহে প্রধান ভূমিকা পালন করে। নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া ব্যবহারের অসুবিধা 1 নম্বর হলো অন্যান্য কঠিন নাইট্রোজেন সার অপেক্ষা ইউরিয়া কম সুস্থিত, মানে স্টেবিলিটি কম সুস্থিত এবং অল্প তাপে এটি বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, ফলে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়। এটা হলো অসুবিধা। আমরা যদি আর দু একটা অসুবিধা বলি, যে ইউরিয়া নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখলে উচ্চ তাপে এটি বা ইউরিয়েট ও অন্যান্য ভেজালের পরিমাণ বেড়ে যায়। ভেজাল 1% বেশি হলে শস্য এবং উদ্ভিদের উপর বিষক্রিয়ার প্রভাব ফেলে। ইউরিয়া সহজেই পানিতে দ্রবীভূত হয় এবং পানিগ্রাহী বলে গুদামজাত পরিবহনের উত্তম বেগের প্রয়োজন হয়, নাহলে এটা ইউরিয়ার প্যাকিং পদ্ধতি কিছুটা এই কারণে ব্যয়বহুল। আমরা প্রাকৃতিক গ্যাস হতে অ্যামোনিয়া উৎপাদন সম্পর্কে করব। যে প্রাকৃতিক গ্যাস হতে অ্যামোনিয়া উৎপাদন, প্রাকৃতিক গ্যাস হতে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে খুবই ইজি। আমরা প্রাথমিক যে প্রাকৃতিক গ্যাস হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য অপসারণকে বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের উৎপাদন করা হয়। বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল এই অনুপাতে মিশে 200 অ্যাটমসফিয়ার চাপে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবাহের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপন্ন করে অ্যামোনিয়া উৎপাদনে বিভিন্ন ধাপে যেসব প্রক্রিয়া হয় প্রাইমারি লিফট নামে সংগঠিত প্রক্রিয়া। আমরা প্রাকৃতিক গ্যাস এবং পানি ইনফিউশন অফ নিকেল বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সেকেন্ডারি লিফট আমরা মিথেন এবং বায়ু বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড, 2 মোল হাইড্রোজেন এবং 2 নাইট্রোজেন তৈরি হয়। আমরা প্রাকৃতিক গ্যাস হতে অ্যামোনিয়া উৎপাদনে যদি প্রবাহসূত্র বা
চারটি যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাস, তারপরে সালফার গাটে পাঠানো হয়, সালফার গাট এবং স্টিম, কেমিক্যাল প্রকল্প প্রাইমারি হৃদপ্রমাণের মধ্যে পাঠানো হয়। এখান থেকে বায়ুসহ সেকেন্ডারি হৃদপ্রমাণ ঘটে। এখান থেকে এসে কনভার্টারের মধ্যে চালনা করা হয় এবং তাপের পরিবর্তন ঘটে। এদিক দিয়ে রেফ্রিজারেটারে কনভার্টার থেকে রেফ্রিজারেটারে নেওয়া হয়। এক্ষেত্রে আমরা হচ্ছে অ্যামোনিয়া স্টোরেজ ট্যাঙ্কে অ্যামোনিয়া জমা হয়, আর যে অপরিবর্তিত যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে এটাকে কনভার্টারের মধ্যে চালনা করা হয়। অ্যামোনিয়া শিল্প উৎপাদন আমরা দেখলাম। তো অ্যামোনিয়া শিল্প উৎপাদনের যে পদ্ধতি, এটাকে হ্যাবারবস পদ্ধতি বলা হয়। যে হচ্ছে নাইট্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন 3 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপাদন হয়। এই ক্ষেত্রে ডেল্টা এস মাইনাস 92.3 কেলভিন পার মোল তাপ উৎপাদন বিক্রিয়া। সো এই সমীকরণটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে বিক্রিয়াটি একটি রিভার্সিবল প্রক্রিয়া, একটা তাপ উৎপাদন বিক্রিয়া এবং একটা আয়তনের সংযোজন। সো আমরা সর্বোচ্চ পরিমাণে যদি অ্যামোনিয়া উৎপাদনে করতে চাই, তাহলে যে শর্তগুলো হচ্ছে রাসায়নিক নীতি অনুসারে নির্দিষ্ট বিক্রিয়া থেকে যথেষ্ট পরিমাণ অ্যামোনিয়া ভিতরে নিম্নলিখিত শর্তগুলো আমাদের ফিল করতে হবে। অত্যন্ত তাপমাত্রা রাসায়নিক নীতি অনুসারে নিম্ন তাপমাত্রায় অ্যামোনিয়াম উৎপাদন বেড়ে যায়, কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতি ধীরে হয়ে পড়ে। বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য তাপমাত্রা বাড়াতে হয়। তাই শিল্প উৎপাদনে তাপ উৎপাদনের বিক্রিয়া হতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য একটি অত্যাধুনিক তাপমাত্রা ব্যবহার করা হয়। 450 থেকে 550 নির্ধারণ করা হয়। উপযুক্ত প্রভাবক বিক্রিয়ার উপযুক্ত তাপমাত্রায় বিক্রিয়ার গতি বৃদ্ধি করে দ্রুত সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য প্রভাবক রূপে লৌহ গুঁড়া, প্রভাবক সহায়ক রূপে অ্যালুমিনিয়াম, মোলিবডেনাম ধাতুর গুঁড়া ব্যবহৃত হয়। অত্যানুকূল চাপ বিক্রিয়াতে আয়তনের সংকোচন ঘটে বলে লাশেটের নীতি অনুসারে উচ্চ চাপে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। সেজন্য অধিক উৎপাদনের লক্ষ্যে 550 ডিগ্রি সেলসিয়াস অত্যানুকূল তাপমাত্রায় উচ্চ চাপ 200 অ্যাটমোস্ফিয়ার স্থির করা হয়। উৎপন্ন অ্যামোনিয়া সংগ্রহ, যেহেতু বিক্রিয়াটি একটি উভয়মুখী প্রক্রিয়া, তাই উৎপাদ তৈরি হওয়ার সাথে সাথে এটি আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া বিয়োজন ঘটে একই সাথে। তাই অ্যামোনিয়াকে বিয়োজনকে রোধ করতে হলে অ্যামোনিয়া গ্যাসকে তরলীভূত করে বিক্রিয়াস্থল থেকে পৃথক পাত্রে সংগ্রহ করতে হবে, তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন করতে পারবো। এটা হলো অ্যামোনিয়া ফ্লোচার্ট। আমরা যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখান থেকে 3 মোল মেশানো হয়, 1 মোল নাইট্রোজেন 3 মোল মিশিয়ে প্রেশন যন্ত্রের মাধ্যমে 200 চাপ প্রয়োগ করা হয় এবং হচ্ছে প্রভাবক প্রকোষ্ঠীর 300 প্রভাবক সহায়ক এবং কম্প্রেসর দিয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়। কিছু নাইট্রোজেন তরলীকরণ করা হয়। অ্যামোনিয়া এবং নাইট্রোজেন অপরিবর্তিত নাইট্রোজেন এবং আবার প্রেশন যন্ত্রের ভিতরে পাঠানো হয়। এই বিষয় তো শেষের দিকে চলে এসেছে। এটা হ্যাবারবস প্রণালীর প্রবাহ। আমরা যদি অ্যামোনিয়া ব্যবহার দিকে যদি খেয়াল করি, তাহলে অ্যামোনিয়া হচ্ছে রাসায়নিক সার শিল্পে অ্যামোনিয়া ব্যবহৃত হয়, মানে ইউরিয়া উৎপাদন করার জন্য হচ্ছে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি। ক্যালসিয়াম, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সোডিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম সালফেট বা সালফেট ফসফেট ইউরিয়া তৈরি করার জন্য হচ্ছে আমরা অ্যামোনিয়া ব্যবহৃত হয়। সামরিক বিস্ফোরক, সোডা অ্যাশ এবং নাইট্রিক অ্যাসিড, নাইলন, প্লাস্টিক, বিভিন্ন প্লাস্টিক শিল্পে হচ্ছে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। অন্যান্য অ্যামোনিয়াকে বর্তমানে সাধারণ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্ত এখানে শেষ। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান জানালাম। আসসালামু আলাইকুম।